আমরা তিনজন স্কুলের খুব ভালো বন্ধু ছিলাম। রিয়া, পিউ আর আমি ডোনা। রিয়া একটু চুপচাপ আর শান্ত, আর পিউ তেমনি চঞ্চল আর খুব বকবক করে। আমি ওদের মাঝামাঝি কোথাও ছিলাম। মাঝে মাঝে একদমই কথা বলতাম না, আর মাঝে মাঝে এত বলতাম যে রিউ আর পিউ বলতো, আরে থাম থাম, আমরা খেয়েই হারিয়ে ফেলছি তো। ছোটবেলার কথা তো, মনে হতো আমরা তিনজন একসাথে যদি না থাকতে পারি তাহলে জীবনটার কোনো মানেই হবে না। ভাবতেই পারতাম না বড় হয়ে তিনজনে তিনটে কন্টিনেন্টে ছিটকে যাব। এনিওয়েজ, এই গল্পটা আমাদের ছোটবেলার। আমরা যখন ক্লাস 7 থেকে 8-এ উঠব, তখন গরমের ছুটিতে রিয়ার মামার বাড়ি গিয়েছিলাম। জায়গাটা ছিল দুমকা, ঝাড়খণ্ড এখন। রিয়ার মামা ছিল কোল ইন্ডিয়ার একজন অফিসার। কোল ইন্ডিয়ার কলোনিতে একটা সুন্দর বাংলো টাইপের কোয়ার্টার ছিল। আমরা তো ওইখানে পৌঁছে যেন উচ্ছ্বাসিত। মামা বাবুর খুব অমায়িক আর রিয়ার মতনই সফট স্পোকেন অ্যান্ড কাইন্ড হার্টেড ছিল। আমরা তিনজন ফুল ফ্রিডমে কলোনিতে রোজ চড়তাম, আর মামা বাবুর কুক ছিলেন একজন, কুক কাম গার্ডেনার, ভিকুরাম। ওনার মাথায় চড়ে বসতাম। ভিকুরাম মাঝবয়সী তামাটে রঙের একজন রোগা পাতলা মাস্কুলার লোক ছিল। উনি কলোনির বাইরে গ্রামে থাকতেন। উনি মামাকে বাবু বলতেন, তাই আমরাও মামার সাথে মামা বাবুটা জুড়ে দিয়েছিলাম। ভিকু খুব একটা ভালো রান্না করতে পারতো না, কিন্তু ডিমের ঝোলটা খুব ভালো বানাতো। তাই যতদিন আমরা ওখানে ছিলাম রোজই ভিকু প্রায় ডিমের ঝোলই আমাদের খাইয়েছে। দুমকা যাওয়ার পর 3 দিনের মধ্যেই আমাদের কলোনিটা পুরো দেখা হয়ে গেল। শুধু তো কোয়ার্টার আর গাছ, নানা রকমের গাছ, শাল, মহুয়া, পলাশ, নিম, আম। কোয়ার্টারের দরজা থেকেই দেখা যেত বড় বড় শক্ত কাঠের গাছ, আর মনে হতো ডালগুলো হাওয়ায় দুলিয়ে দুলিয়ে ডাকছে আমাদের। বিকেল হতেই অন্ধকার হয়ে যেত, লোকজনও নেই। একটা রেডিও ছিল, তাও রিসেপশন এত বাজে যে আমরা ওটাকে বন্ধ করেই রাখতাম। তাই আমাদের অবভিয়াস টার্গেট ছিল ভিকু। ওকে ঘিরে আমরা সন্ধেবেলায় বসতাম আর গ্রামের গল্প শুনতাম। মাঝে মাঝে তো বেচারাকে আমরা এত লেট করে দিতাম যে ও বাড়িও ফিরতে পারতো না, আর তখন মামা বলতো, ভিকু তুই আজকে থেকেই যা। ও কিন্তু মামা বাবুকে খুব পছন্দ করত। এনিওয়েজ, যে রাতের কথা এখন বলবো সেটা ছিল এক পূর্ণিমার রাত। একটা হাওয়া দিচ্ছিল, আর দূরের শাল গাছের পাতাগুলো খসখস করে আওয়াজ করছিল। মনে হচ্ছিল যেন ওরা ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলছে। ভিকুকে আমরা জোরজার করে বললাম একটা ভূতের গল্প শোনাতে। ভিকু তো প্রথমে না না করলো, তারপরে আমরা যখন একটু রেগে মেগে আবদার করলাম তখনও বলল, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের জাহের এরার একটা গল্প শোনাবো। সে আবার কি, আমরা জিজ্ঞেস করলাম। ভিকু বলল, জাহের হচ্ছে গাছেদের মা। ও রোজ আসে, গাছেদেরকে জিজ্ঞেস করে ওরা কেমন আছে। ও পাতাদের সাথে খেলে, ফুলগুলোকে আদর করে, আর যারা যারা গাছদের নষ্ট করে তাদের মেরে ফেলে। জাহেরের রং রূপলি, ঘন কালো চুল, খুব সুন্দর মুখটা, হাত আর পা ইচ্ছে করলেই লম্বা করে ফেলতে পারে। আমি জিজ্ঞেস করলাম, তুমি দেখেছো ওকে ভিকু? না ডোনামা, আমি দেখিনি, ও বলল। কিন্তু আমার গ্রামের ছেলে কচি একদিন গাছ কাটতে গিয়ে দেখেছিল। এমন করে জাহের ওকে ভয় দেখিয়েছিল যে কচির কোনো দিন কথা বলতে পারল না। আর পরে নাকি কচি পাগল হয়ে গেছিল, আর একদিন গাছ কাটার দা দিয়ে নিজের গলাটাই কেটে ফেলেছিল। আমরা অবাক, আমাদের মুখ পুরো হাঁ, চোখ কপালে উঠে গেছে। আর কেন জানি না ওই গরমকালেও কিরম শীত শীত করছিল। পুরো জগৎটা চুপ হয়ে গেল, আর ওই সাইলেন্সের মধ্যে শুধু শাল বন থেকে পাতাগুলো হাওয়াতে নড়তে নড়তে ফিস ফিসিয়ে বলতে লাগলো, জাহের আসবে, জাহের আসবে। ব্যাস, আমাদের তিনজনকে আর দেখে কে, আমরা ছুটতে গিয়ে মশারির মধ্যে ঢুকে গেলাম আর ঘুমিয়ে পড়লাম। কিন্তু আসল ঘটনাটা পরের দিন হলো। পরের দিন ব্রেকফাস্ট করে মামাবাবু বলল, কাছের একটা ফরেস্ট এরিয়াতে কাজ আছে, আমাদের ইচ্ছে থাকলে যেতে পারি। ওখানে ঝর্ণা আছে, আর একটা খুব সুন্দর ফরেস্ট বাংলো আছে যেখানে আমরা এক রাত কাটাতে পারি। আমরা তো খুব আপ্লুত। ফরেস্ট বাংলো মানে
আর ভাবা যাচ্ছে না। ভিকু কিন্তু খুব একটা খুশি হলো না। বলল, ওই ঝর্ণাতে এই গরমে জল থাকে না, শুকনো। কিন্তু আমাদের 3 বন্ধুদের ধাক্কাধাক্কিতে সুরসুর করে জিপে খাবার দাবার উঠিয়ে পিকনিকের ব্যবস্থা করে দিল। যখন আমরা ফরেস্ট বাংলো পৌঁছালাম তখন দুপুর 1টা। ভিকু ডিমের ঝোল বানিয়ে এনেছিল, চটপট ভাত বসিয়ে দিল কাঠের উনুনে। আমরা এদিক সেদিক করতে করতে একটু হাঁটতে হাঁটতে ফরেস্ট বাংলোর থেকে একটু দূরেই এসে গেছিলাম। একটু পরে ওই ঝর্ণার আওয়াজটা পেলাম, আর সেই শুনেই চলে গেলাম। ঝর্ণাটা খুব সুন্দর ছিল, আর নিচে যাওয়ার জন্যে একটা পুরনো সিঁড়িও করা ছিল। কী যে ভিকু বলছিল, এই ঝর্ণাতে তো অনেক জল ছিল। আমাদের পায় কে, আমরা 1 পা 2 পা করে সিঁড়ি ভেঙে নিচের দিকে চলে গেলাম। নিচে যখন পৌঁছালাম খুব আনন্দ হলো। চারিদিকে গাছ, আর ঝর্ণার পাহাড়ের ওপর থেকে নাচতে নাচতে নিচে পড়ছে। 3জনকে পায় কে, কোনো লোকজনও নেই। কিন্তু তখন আমরা একাই 100। জল ছড়াতে লাগলাম, খেলতে লাগলাম নিজেদের মধ্যে। জঙ্গলে কিন্তু চেঁচামেচি করতে নেই, সেটা তো আর আমরা জানতাম না। কিন্তু আমাদের আর কে দেখে, কত সময় অবধি ঝর্ণাতে খেলছিলাম কে জানে। হঠাৎ দেখলাম একটা লোক ছুটে ছুটে আমাদের দিকে আসতে লাগলো। আমরা একটু অবাকই হলাম। লোকটার চোখ বিস্ফারিত, চুলগুলো এলোমেলো। মনে হচ্ছিল লোকটা খুব ভয় পেয়েছে। আমাদের কাছে এসেই বলল, পালাও পালাও, বাঁচতে চাইলে পালাও। আমরা হতবাক, কে রে বাবা, পাগল টাগল নাকি? লোকটার গলার দিকে নজর গেল আমাদের। একটা বড় ক্ষত চিহ্ন, আর রক্ত যেন জমে গিয়েছে। আমরা একটু আশ্চর্য আর একটু ভয়তে ওকে দেখতে লাগলাম। হঠাৎ ও যেদিক থেকে দৌড়ে আসছিল সেই দিকে গাছপালাগুলো নড়ে উঠল, আর একটা মেয়ে, না মহিলা, দৌড়ে দৌড়ে সেদিক থেকে আসতে লাগলো। পরনে সাদা শাড়ি, কালো চুল, একটু সাদা না রুপুলি রকমের। আর হাতে ওটা কি, একটা দা, তাই তো? ওই মেয়েটা ওই লোকটার দিকে আসতে লাগলো। আর লোকটা হঠাৎ আরও ভয় ঝর্ণার সিঁড়িগুলো লাফাতে লাফাতে ওপরে উঠতে লাগলো। আর ওই মেয়ে, তার মুখ হিংস্র হয়ে গেল। ও লোকটার পিছু নিল। আমাদের হঠাৎ মাথাগুলো ঘুরে গেল। আমরা 3জন বসে পড়লাম, আর তারপর জ্ঞান হারালাম। যখন উঠলাম তখন ভিকু আর মামাবাবু আমাদের মুখে মাথায় জল দিচ্ছিল। আমরা নাকি প্রায় 4 ঘন্টা ওখানেই ছিলাম। বাংলোতে ফিরে আমরা কিছুই বলতে পারছিলাম না। কি থেকে কি হলো, কেন হলো, কিছুই ভাবতে পারছিলাম না। পরের দিন ভিকু বলেছিল ও এই জঙ্গলে আসতে চাইতো না। ওই ঝর্ণার ওখানেই তো কচির বডি পাওয়া গেছিল। কলকাতায় ফিরে এসে আমরা কোনোদিন আর ওই কথাগুলো আর আলোচনা করিনি। সেদিন যা ঘটেছিল, যা দেখেছিলাম, লজিকের বাইরে। সত্যি কোনো কোনো গল্প মেমোরিতে থাকলেই ভালো।